নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা গল্প রায়। দেবীপুরের বউকে এর আগে কেউ কখনো রাখতে দেখেনি। বাবলাডিঙের সামন্তবাড়ির বড় ছেলে নিরঞ্জন দেবীপুরের সুদাম হাজরার মেয়ে মুকুলকে বিয়ে করে ঘরে আনার পর থেকেই বাপের বাড়ির গাঁয়ের নামেই মুকুলের নামকরণ হয়েছিল দেবীপুরের বউ। যেমন এই অঞ্চলের সব গাঁয়েই হয়, সব বাড়িতেই হয়। বউদের আসল নাম স্বামীরাও ভুলে যায়, বেঁচে থাকে শুধু বাপের বাড়ির গাঁয়ের নামটা। দেবীপুরের বউ যখন এসেছিল এ গ্রামের সামন্তদের বাড়িতে, তখন তার রূপের প্রশংসায় গুণের কীর্তনে কান পাতাই দায় ছিল। প্রশংসা করবার মতো রূপ অবশ্য এখনো আছে তার। বিজয়ার দিন সামন্তদের দরদালানে যে গেছে সেই দেখেছে, যে দেখেছে সেই তাকিয়ে থেকেছে দুর্গা প্রতিমাকে ভুলে এই রক্ত মাংসের প্রতিমার দিকে। পূজামণ্ডপ লোকে লোকারণ্য, বিসর্জন যাবে প্রতিমা, তাই মেয়ে বউরা বরণ করছে প্রতিমাকে। হাতে কাঁসার থালা, থালায় পান সুপুরি মিষ্টি কলা সিঁদুর আলতা সাজিয়ে পাক দিয়ে দিয়ে প্রতিমার চারপাশে ঘুরছে সবাই। কেউ প্রতিমার পায়ে আলতা পরাচ্ছে, কেউ প্রতিমার সিঁদুর সিঁথিতে ঠেকিয়ে তুলে রাখছে ফুল বেলপাতার সঙ্গে। কিন্তু তার মধ্যে কোনজন দেবীপুরের বউ তা বলে দিতে হয় না। প্রতিমার চেয়েও সুগঠনা, প্রতিমার চেয়েও সুন্দরী যে সেই। অন্য সকলের চেয়ে আধ হাত লম্বা, সবল পরিপূর্ণ চেহারা, ফর্সা ঝকঝকে মুখে কপালে ঘামের বিন্দু, আর টিকলো নাকের ডগাটা যার লাল হয়ে উঠেছে সেই। এখন লালপাড় গরদের শাড়িতে মুখখানা থমথমে দেখায় বটে, কিন্তু আগে দেবীপুরের বউয়ের মতো এমন মিশুকে মানুষ ছিল না। সবসময় টানা টানা চোখ দুটি যেন হাসছে, হেসে গড়িয়ে পড়ত কৌতুকে, ডেকে আলাপ করত কোটালদের বউঝিদের সঙ্গেও। কেউ কেউ বলতো বটে যে দেবীপুরের বউয়ের হাবভাবে কোথায় যেন একটা দাম্ভিকতা লুকিয়ে আছে, কিন্তু তা বোধহয় সত্যি নয়, কারণ তাকে কেউ কোনোদিন রাখতে দেখেনি, কারো সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখেনি। সেই মানুষ যে কেন এমন একটা কাণ্ড করে বসল কেউ বুঝতে পারে না। প্রতি বছর এ সময় ন্যাংটেশ্বরের মেলা বসে বাবলাডিঙে, বেশ বড় মেলা। চারপাশের গাঁ থেকে লোক ভেঙে পড়ে, দূর দূর জায়গা থেকে আসে দোকানিরা, টিকিট কেটে জায়গা নেয়, চালা তোলে, দোকান খোলে। ন্যাংটেশ্বরের পুজো দিয়ে ভোগের থালাটা হাতে করে ফিরছিল দেবীপুরের বউ। দুপাশের দোকানগুলোর দিকে তাকাতে তাকাতেই আসছিল। হঠাৎ একটা দোকানের দিকে চোখ পড়তেই থমকে দাঁড়ালো। এক মুহূর্ত, তারপরই তত্তর করে বাড়ি ফিরে এসে ভোগের থালাটা নামিয়ে রেখে বললে, মানো, কোটালদের ডাকতো একবার। কোটালরা বংশ পরম্পরায় সামন্ত বাড়িতে লেঠেলের কাজ করে এসেছে। জমিদারি গেলেও তাদের ভক্তি শ্রদ্ধা কমেনি এখনো। বিশেষ করে দেবীপুরের বউ কিছু আজ্ঞা দিলে কাজ হাসিল করতে পিছপাও নয় তারা। খবর পেতে না পেতে ছুটে এলো জন কয়েক। চমকে উঠল সবাই, দেখলে দেবীপুরের বউয়ের কপালের শিরাটা ফুলে উঠেছে, রাগে চোখ দুটো রাঙা হয়ে উঠেছে। হুকুম শুনেই ছুটল তারা। লোকটাকে ঠেঙিয়ে তাড়াতে বলেছে দেবীপুরের বউ। লোকটা মার খেল, ভুগল দিন কয়েক হাসপাতালে পড়ে পড়ে। তারপর সেখানে শুয়েই এজাহার দিল পুলিশে।
মারা গেল 18 দিনের দিন। দেবীপুরের বউ জড়িয়ে পড়ল মামলায়। দেওয়ানি নয়, ফৌজদারি, খুনের দায়ে। আর মামলার প্রধান আসামি কিনা দেবীপুরের বউ। মামলার খবর শুনেই ছুটতে ছুটতে এলো মানিক হাজরা, দেবীপুরের বউয়ের ছোট ভাই। এসে শুনল জামিন নিয়ে ফিরে এসেছে দিদি, কিন্তু নিরঞ্জন রয়ে গেছে সদরে মামলার তদবির করতে। এদিকে গাঁয়ের লোক কিছুই বুঝতে পারে না, কি করে এমন কাণ্ড ঘটল, কেন ঘটল। লোকটা কি খারাপ চোখে তাকিয়েছিল দেবীপুরের বউয়ের দিকে, টিটকিরি দিয়েছিল, নাকি কানাঘুষো গুজব যে রটবে তার একটা সূত্র থাকা চাই, সেটুকুরই অভাব এখানে। আর দেবীপুরের বউকে কেউ যে কিছু জিজ্ঞেস করবে সে সাহসী কারণেই। সেই যে জামিন নিয়ে এসে কপাটে খিল দিয়েছে, খুলছে না কারো ডাকে। মানিক হাজরা আসতেই ছুটে এলো বাড়ির পাটকরুণী ঝি মানো। বললে, দেবীপুর থেকে তোমার ভাই এসেছে মা, দেখা করতে। ভাইয়ের কথা শুনেই কপাট খুলে বেরিয়ে এলো দেবীপুরের বউ। লজ্জায় গ্লানিতে যেন সে চেহারা ভেঙে পড়েছে একেবারে। চোখে উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, মুখ তুলে তাকাতেও লজ্জা। বারান্দায় মানিককে একটা আসন পেতে দিয়ে থামে ঠেস দিয়ে বসল দেবীপুরের বউ। চিরকালের অভ্যাসে হাত পাখাটা টেনে নিয়ে বাতাস করতে শুরু করল ভাইকে, কিন্তু কথা বলল না একটাও। রোদে পুড়ে আলপথ ভেঙে হাঁটতে হাঁটতে এসেছে বটে মানিক, কিন্তু পাখার বাতাস খেয়ে জিরোবার বা জুড়োবার মতো মনের অবস্থা নয় তার। তাই খানিক চুপ করে থেকে যখন দেখলে দিদি তার একটা কথাও বলছে না, তখন নিজেই প্রশ্ন করলে, কি ব্যাপার বলতো? দীর্ঘশ্বাস ফেলল দেবীপুরের বউ। শুনেছিস তো সবই। তা তো শুনেছি, কিন্তু সত্যি মারতে বলেছিলি লোকটাকে? বলিনি। দেবীপুরের বউয়ের চোখ দুটো যেন হঠাৎ জ্বলে উঠল। বললে, মারতে নয়, মেরে ফেলতেই বলেছিলাম। বিস্ময়ে আতঙ্কে চোখ তুলে তাকালো মানিক। কেন, কি করেছিল লোকটা? হঠাৎ ডুকরে কেঁদে উঠল দেবীপুরের বউ। তারপর তার ফর্সা হাতখানা এগিয়ে ধরল মানিকের চোখের সামনে। এই দেখ, এরই জন্যে সারা জীবন আমার নষ্ট হয়েছে। রাগ হয় না বল তুই? ফর্সা সুডোল হাতখানার দিকে তাকিয়ে ছেলেবেলার সেই দৃশ্যটা মানিকের চোখের সামনে ভেসে উঠল। মানিক আর মুকুল, ভাই আর বোন, দেবীপুরের সুদাম হাজরার ছেলে আর মেয়ে, পিঠোপিঠি ভাই বোন। যেমন ঝগড়া খুনসুটি লেগে আছে দিনরাত, তেমনি আবার গলায় গলায় ভাব দুটিতে। দেখে দেখে মা হাসে, বাপ হাসে। এ ওর নামে লাগাচ্ছে, ও এর বিরুদ্ধে অভিযোগ আনছে। আবার পরস্পর পরস্পরকে সাক্ষী মানে দরকারের সময়। মা কান ধরে মেয়েকে হিড়হিড় করে টেনে এনে প্রশ্ন করল, রায়দের বাগানে গিয়েছিলি আম পাড়তে? মানিক অমনি এসে সাক্ষী দেবে। মারছো কেন দিদিকে? ও তো বৈঠকখানায় বসে ধান ঝাড়াই দেখছিল। মা ছেলের চুলের মুঠি ধরে বলল, ছিপ ফেলেছিলি পাঁজা পুকুরে? মুকুল অমনি এসে বলবে, ও তো গড়ের পাড়ে দাঁড়িয়ে আমাদের বাকুড়ি জমির নিড়েনি দেখছিল। তারপর মায়ের হাত থেকে ছাড়া পেয়েই
দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে চোখ হাসিয়ে ছুটে পালাবে। কেমন, বাঁচিয়ে দিলাম তো? দুটিতে যেমন ঝগড়া তেমনি ভাব। দুজনেই গাঁয়ের মিডল প্রাইমারি স্কুলে যায়, বই খাতা বগলে নিয়ে। খেজুর গড়ে ডাঁড় ফেলে পাশাপাশি মাছ ধরতে বসে। সুধা সায়রে সাঁতার কাটে একসঙ্গে। সুদাম হাজরার অবস্থা তখন পড়তির দিকে। জমি জমা, বংশ পরিচয়, নগদ টাকা সবই ছিল তার। এমনকি জমিদারির 3 আনি অংশ পুত্রহীন মাতামহীর সূত্রে পাওয়া। কিন্তু কাল হলো তার নেশা, ব্যবসার নেশা। গায়ের বাড়ুজ্যেরা বলগনায় ধান কল খুলে ফুলে ফেঁপে উঠেছে দেখে সুদাম হাজরাও কপাল ঠুকল গণেশের পায়ে। ব্যবসা শুরু করলো কাঠ আর কয়লার। গদি কিনল নিগন স্টেশনে। BKR-এর ছোট লাইনের ধারে নিগন তখন গঞ্জ হয়েছে, ব্যবসা জমেছে। প্রথম প্রথম মনে হয়েছিল ফেঁপে ফুলেই উঠবে বুঝি, কিন্তু পাল্লা ঘুরে গেল তার গদির পাশে এক মারোয়ারি আড়ত খুলতেই। বছর 2 লোকসান খেয়ে খেয়ে ধৈর্য ধরে ধরে থেকে শেষ অবধি দোকানে কুলুপ মেরে দেবীপুরেই ফিরে আসতে হলো। ঘাড়ের ওপর তখন এক রাজ দেনা, আর বাড়ন্ত ফাঁপালো চেহারার মেয়ে মুকুল। ধার দেনা শোধবার কথা দূরে, আর কটা বছর পরেই তো বেরোতে হবে দুটো খোঁজে। জমি জমা বন্ধক রেখে টাকা জোগাড় করতে হবে একদিকে মেয়ের বিয়ের পণ দেবার জন্যে, আর একদিকে গায়ে গায়ে ঘুরতে হবে পাত্রের সন্ধানে। তবে মুখে কথা বললেও মনে মনে মুকুলের মা বাবা অন্য স্বপ্ন দেখত, আর সে স্বপ্নে রং চড়াত গাঁয়ের লোকে। বলতো, হাজরা, তোমার আবার মেয়ের বিয়ের ভাবনা? নয় কেন? 5টা গাঁ বেছে আনো দেখি মুকুলের মতো মেয়ে, প্রশংসার স্বরে বলতো সকলে। আর বলবে নাই বা কেন? সুদাম হাজরার ছেলে আর মেয়ে গর্ব করবার মতোই। মানিক যেমন সুদর্শন, মুকুল তেমনি সুন্দরী, তেমনি তার মুখশ্রী। টিকলো নাক, টানা টানা চোখ, কোঁকড়া কোঁকড়া পিঠ ভর্তি চুল, আর যেমন গড়ন তেমনই বরণ। সেই কিশোরী রূপের দিকে তাকিয়ে তাকিয়ে সুদাম হাজরা ভাবত, মাকে আমার সেরা ঘরে সেরা বরে পাত্রস্থ করব। আর মুকুলের মা, পাড়াপড়শির মুখে যার নাম ছিল পলাশনের বউ, ভাবত মেয়ের বিয়েতে হয়তো জমি জমা বেচতে হবে না আর 5 জনের মতো। অবশ্য বেচবার মতো জমি জমা তখন আর বিশেষ নেই, ছিল শুধু মুকুলের মায়ের এক গা গয়না। কিন্তু তেমনই আবার ছিল জমিদারির 3 আনি অংশ, আর অষ্টমের খাজনা মেটাতে গয়নাগুলো বন্ধক রাখতে হতো প্রতি বছর। আর ভাদ্র আশ্বিনে ধানের দর উঠলে মড়াই খুলে দিয়ে মড়াই তলায় গুনে গুনে টাকা নিয়েই ছুটতে হতো কাটোয়ার মহাজনের কাছে বন্ধকি গয়না ফিরিয়ে আনতে। এমনি করেই চলছিল। মানিক মুকুলের পড়াশুনোর দিকে তেমন নজর ছিল না সুদামের। গাঁয়ের স্কুলে নামটাই ছিল তাদের, মন পড়ে থাকতো চাষের দিকে। কোন জমিতে কতখানি চাপান দিতে হবে, বাকুড়ির জমিতে নিড়েন দেওয়া ঠিক হয়েছে কিনা, পাল্টা মই দিতে হবে কিনা কোথাও, ছেঁচ দেওয়ার পর কাঁদরের জল এসে পড়লে হেজে যাবে কিনা, সব এমনই নানান কথা নিয়ে বিজ্ঞের মতো তর্ক করত মানিক। আর তা দেখে মনে মনে খুশি হতো সুদাম। কি হবে পড়াশুনোয়? 3টে পাস দিয়েও 30 টাকা মাইনের জন্য হন্যে হয়ে ঘুরছে মোড়লদের 2 ছেলে। আর রায়েদের বাড়ির মেয়ে তো কলেজে পড়ছে বোর্ডিংয়ে থেকে, তাতেও কি বিয়ে সুরাহা হয়েছে কিছু? ওসব কিছু না, মেয়ের রূপটাই আসল। আর মুকুল দেখতে শুনতে যখন এত সুন্দর,
তখন পাত্র খুঁজতে বেগ পেতে হবে না, কেউ পণও হাঁকবে না তেমন কিছু। এমনই ৭-৫ ভাবত সুদাম হাজরা। কিন্তু মুকুলের মতো বুদ্ধিমতী মেয়ে যে হঠাৎ এমন একটা কাজ করে বসবে কোনোদিন কল্পনাও করেনি কেউ, না সুদাম, না পলাশনের বউ অর্থাৎ মুকুলের মা। দোষ নেই মুকুলের, ৭ বছর বয়স, গায়ে কোনো রকমের শাড়িটা জড়িয়ে মরিয়ে বেড়ায়, খেলাধুলো ছেলেদের সঙ্গে, ডাঁড় ফেলে মাছ ধরে, গাছে উঠে পেয়ারা পাড়ে। সে কি করে বুঝবে অত শত? পাশের গাঁ ক্ষীরগাঁ, জোগাড়দার মেলা হয় প্রতি বছর, জাঁকালো মেলা, দোকানি আসে দূর দূর দেশ থেকে। শাস্ত্রে আছে জোগাড়দা হল ৫২ পীঠস্থানের একটি। বিশ্বাসীরা বলে পৃথিবীর কেন্দ্রভূমি। মা কালী স্বয়ং নাকি পূজারীর মেয়ে সেজে শাঁখারির কাছ থেকে শাঁখা নিয়ে পড়েছিল। ক্ষীরগাঁয়ের মেলায় যাবার তাই বড় স্বাদ মুকুলের, মুকুল আর মানিকের। বায়না ধরেছে বাপ-মার কাছে, কিন্তু নিয়ে যেতে রাজি হয়নি সুদাম হাজরা। মেলার ভিড়ে নিজেরাই রাস্তা হারিয়ে ফেলি, তোরা যাবি কি করে? ভিড়? কি এমন ভিড়? লোকে যায় না মেলা দেখতে? দুপুরবেলায় মেঝের উপর মাদুর বিছিয়ে মায়ের পাশেই শুয়েছিল মুকুল আর মানিক, তক্তাপোষের উপর বাবা। মিটিমিটি তাকিয়ে দেখল মুকুল। হ্যাঁ, বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছে। মানিককে একটা ঠেলা দিয়েই গুটি গুটি বেরিয়ে এলো, এসে একেবারে বাঁশ ডোবার ধারে কঞ্চি ঝোপের আড়ালে দাঁড়াল। মানিক আসতেই বললে, যাবি? কোথায়? চোখ বড় বড় করল মানিক। মুকুল ফিসফিস করে বললে, ক্ষীরগাঁ মেলায়। চ। খুশিতে নেচে উঠল মানিকের চোখ দুটো। ব্যাস, দু ভাই বোন ছুটতে ছুটতে চলল দুপুরের রোদে, রোদে তাতা আল ধরে। নাকের সোজা চলে গেলেই একটা কাঁদর, জল নেই এখন কাঁদরে। সেটা পার হয়ে বাঁ দিকে ফিরলেই চালা দেখা যাবে সারি সারি। রাস্তা ভুল করিসনি তো দিদি? অনেকখানি এসেও কাঁদরের দেখা মিলছে না বলেই জিজ্ঞেস করল মানিক। না রে না, ক্ষীরগাঁর আবার রাস্তা? যেন সব জানে মুকুল, 2 বছরের বড় বলেই জানে। না, রাস্তা ভুল হয়নি। কাঁদর পার হতেই দেখল বোর্ডের রাস্তা ধরে লোক চলেছে সারি সারি, মাথায় করে জিনিসপত্র বয়ে নিয়ে চলেছে অনেকে। একটা সাঁওতালের দল, মেয়েই বেশি। মুকুল একবার জিজ্ঞেস করল তাদের, মেলা কোন দিকে গো? এই মা গো। খিলখিল করে হেসে উঠল মেয়েটা। পরক্ষণেই দলের সকলকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বললে, আরে এ দুধ পাড়া রঙের নাড়ু দুটো মেলাকে যাবে। বলেই খিলখিল করে হেসে উঠে মুকুলকে আবার প্রশ্ন করলে, মেলাকে যাবি? হ্যাঁ, যাব তো, একটু বিরক্ত হয়েই মুকুল বললে। মেয়েটা আবার হেসে উঠল। চক এনে সাথে সাথে। সাঁওতাল দলটার সঙ্গে সঙ্গে এসে মেলায় পৌঁছল দুজনে। এসে দেখলে ভিড় সত্যি, ঠেলাঠেলি, ছোটাছুটি, চিৎকার। এতক্ষণে কেমন ভয় ভয় করতে লাগলো মুকুলের, হারিয়ে যাবার ভয়। শক্ত করে মানিকের হাতটা ধরল, ছাড়াছাড়ি না হয়। নাগরদোলা ঘুরছে তখন বনবন করে, যত দোকান তত লোক, ভাজা পাঁপড় আর তেল ফুলুরির গন্ধ ভুরভুর করছে। সাঁওতালের দল পেলেই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে সার্কাসওয়ালা, বাঘের খেলা দেখাতে।
সার্কাসওয়ালার হাত ছাড়িয়ে আসতে না আসতে ধরেছে চুড়িওয়ালা। সারি সারি চুড়ির দোকান, কাচের চুড়ি রং বেরঙের, তার পাশেই সোনার। সত্যি সোনা নাকি? একবার কি ভাবলে মুকুল? না, নকল সোনা বোধ হয়। ওদিকে ওটা শাঁখার দোকান। শাঁখার দোকানই বেশি, শাঁখা পড়তেই আসে সকলে। এ গাঁয়ে শাঁখা পড়তে এসেছিল মা কালী স্বয়ং। শাঁখারই শাঁখা চাই বলে শাঁখা ফিরি করে যাচ্ছিল। একটা কালো মেয়ে এসে বললে, দাও পরিয়ে। হঠাৎ একটা ভিড়ের চাপে হাত ছেড়ে গেল মানিক আর মুকুলের। মানিক ভয়ে চিৎকার করে উঠল, দিদি! কোনো সাড়া পেল না। কোন ফাঁকে সাঁওতালের দলটা ছেড়ে এসেছে। হঠাৎ দু চোখ ছাপিয়ে জল এলো মানিকের। ভয়ে কেঁপে কেঁপে উঠল ওর সারা শরীর। সমস্ত মেলাটাই এতক্ষণ কিনতে ইচ্ছে হচ্ছিল। এখন মনে হচ্ছে মেলা নয়, যেন একটা বিভীষিকা। কই দিদি, কই দিদি? দিদি! চিৎকার করল মানিক। ও খোকা, পুতুল কিনবে? পুতুল? কথাটা শুনেও শুনল না মানিক, ফিরেও তাকালো না। গেরুয়া কাপড় পরা হাতে চিমটে সন্ন্যাসীর দলটা পার হয়ে যেতেই মুকুলকে দেখতে পেয়ে আনন্দে হেসে উঠল মানিক। মুকুলের চোখ থেকেও উৎকণ্ঠা দূর হলো। এই দলটা মাঝখানে এসে পড়াতেই দুজনে দুজনকে হারিয়ে ফেলেছিল। মুকুল ধমক দিয়ে বললে, বললাম হাত ছাড়িস না। অপরাধীর চোখে তাকালে মানিক। সে যে ইচ্ছে করে হাত ছাড়েনি, লোকগুলোর ধাক্কা সহ্য করতে না পেরেই হাত ছেড়ে দিয়েছিল, সে কথা যেন ভুলেই গেছে দিদিটা। মুকুল ততক্ষণে পুতুলের দোকানটার সামনে গিয়ে দাঁড়িয়েছে। কত রকমের পুতুল, কোনোটা ঘাড় নাড়ছে দুলে দুলে, দু হাত তোলা নিতাই গৌর, বাইজির মতো ঘাগরা পরে কোনোটা। পুতুলগুলোর দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করে মুকুল আর মানিক, আর খিলখিল করে হেসে ওঠে। কাছে এগিয়ে যায়, নেড়ে চেড়ে দেখে, তারপরেই মনে পড়ে যায় একটাও পয়সা নেই কাছে। বিমর্ষ মুখে সরে আসে। একটা দোকানে নানান ধরনের রান্নার জিনিসপত্র, আর কি সুন্দর দেখতে সেগুলো। খুন্তি, সাঁড়াশি, বাসনকোসন, চালুনি, আর কি চমৎকার চাকি বেলুন। মুকুলের মনে পড়ল বেলুনটা খারাপ হয়ে গেছে। পয়সা থাকলে। না, লোকটা পয়সার বদলে চালও নিচ্ছে ওজন করে করে। 1 সের চালও যদি নিয়ে আসতো আঁচলে বেঁধে, তাহলে চাকি বেলুনটা নিয়ে যেত, আর তা দেখে মা খুশি হতো। মেলায় গিয়েছিল শুনলে বড়জোর একটা ধমক দিত। ঘুরতে ঘুরতে আবার একটা শাঁখার দোকানের সামনে এসে পৌঁছল ওরা। হারিয়ে যাবার পর থেকেই কেমন ভয় ভয় করছিল মানিকের। বললে, দিদি বাড়ি চ। দাঁড়া না বলে শাঁখার দোকানটার কাছে এগিয়ে গেল মুকুল। বউটাকে শাঁখা পরাতে পরাতে গল্প বলছে শাঁখারি। হ্যাঁ মা, এখানেই কালো মেয়ে শাঁখা পরে বলেছিল, যা বাবার কাছে দাম নিবি বলে দেখিয়ে দিয়েছিল পুজুরির বাড়ি। পুজুরি শুনে বিশ্বাস করলে না, বললে মেয়েই নেই আমার। এ গল্প মুকুল জানে, সরে এলেও ওদিকটায় এত ভিড় কিসের দেখতে হবে তো। ভিড়ের দিকেই এগিয়ে চলল। মানিক ধীরে ধীরে বললে, তারপর কি হলো রে দিদি? ওমা, জানিস না? পুকুরের পাড়ে এসে যেই পুজুরি জিজ্ঞেস করলো, কই গো মেয়ে, কেউ শাঁখা পড়েছ? অমনি পুকুরের মাঝখান থেকে একখানা শাঁখা পরা হাত, সাঁওতালের একটা দল ঘাড়ের উপর এসে পড়ল। কথা শেষ হলো না মুকুলের।
তার আগেই ওরা দুজনে লোকটার সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। কোনো রকমের সামলে সুমলে উঠে দেখলে লোকটার সামনে মাটির উপর সুন্দর সুন্দর সব ছবি বিছানো রয়েছে। পটো বোধ হয়। না, ভালো করে দেখলে মুকুল, পটুয়া নয়। একটা যন্ত্র দিয়ে মেয়েটার হাতে ছবি এঁকে দিচ্ছে লোকটা। দাঁড়িয়ে দেখে মুকুল। যত দেখে ততই অদ্ভুত লাগে, কেমন একটা নেশা ধরে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে লোকটার দিকে, তার হাতের যন্ত্রটার দিকে। ছোট মামা একবার মুকুলের হাতে কালি দিয়ে নাম লিখে দিয়েছিল। সে নাম জলে ধুতেই উঠে গিয়েছিল, কিন্তু লোকটা বলছে এ ছবি নাকি কোনো দিন উঠবে না। যার যে ছবি পছন্দ তাই এঁকে দেবে। একে একে ভিড় কমে এলো। কেউ খানিকটা দেখে সরে গেল, কেউ বা উল্কি আঁকিয়ে নিয়ে গেল। সবাই তারা হাসছে, খুশি হয়েছে। সকলের মুখেই কি লজ্জা, কি মজা ভাব। অপেক্ষা করতে করতে যখন সকলেই চলে গেল, তখনও ঠায় দাঁড়িয়ে আছে মুকুল আর মানিক। উল্কিওয়ালার চোখ পড়ল এতক্ষণে। বললে, কে খুকি, উল্কি আঁকাবে নাকি? হ্যাঁ। ঘাড় কাত করে হাতটা বাড়িয়ে দিল মুকুল। উল্কিওয়ালা প্রশ্ন করলে, কোনটা দেখিয়ে দাও। সামনের ছবিগুলো থেকে যে কোনো একটা পছন্দ করে বাছতে বললে। এক মুহূর্ত কি যেন ভাবলে মুকুল। তারপর বললে, না, ও ছবি নয়। ফিক করে হেসে বলে ফেললে, মানিকের ছবি এঁকে দাও। আমার ভাই মানিক, ওর মুখ এঁকে দাও। উল্কিওয়ালা বললে, 2 আনা লাগবে। 2 আনা? হতাশ সুর ফুটল মুকুলের গলার স্বরে, যেন হাতের গ্রাস চিলে ছোঁ মেরে নিয়ে গেল। মুকুল প্রায় কাঁদো কাঁদো গলায় বললে, আমার কাছে যে পয়সা নেই। পয়সা নিয়ে এসো বাড়ি থেকে। বাড়ি থেকে পয়সা নিয়ে আসবে? কোথায় পাবে পয়সা? ফিরে গেলে আর কি আসতে পাবে? কিন্তু হাতে উল্কি আঁকতে না পারলে যেন জীবনই ব্যর্থ। মনে নেশা ধরে গেছে তখন মুকুলের। উল্কি আঁকবার জন্যে সবই যেন করতে পারে। মানিক একবার শুধু বললে, দূর, ওসব করে কি হবে রে দিদি, তুই চুপ কর তো। ধমক দিয়ে থামিয়ে দিল মুকুল। তারপর অনুনয় করতে শুরু করলো উল্কিওয়ালাকে। চোখ ছাপিয়ে জল এলো। বললে, তুমি তো অনেক পয়সা পেয়েছ, এমনি করে দাও না আমাকে, শুধু এক হাতে করে দাও। উল্কিওয়ালা মাথা নাড়ল বারবার। শেষে হতাশ হয়েই মানিকের হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে চলে এলো মুকুল। মুখে চোখে রাগ উপচে পড়ছে যেন। 2 পা আসতেই ডাক শুনতে পেল, ও খুকি, শোনো, দিচ্ছি করে, এসো। উল্কিওয়ালার মন নরম হলো বোধহয়, কিংবা তার মনও হয়তো উল্কি আঁকার জন্য ছটফট করছিল। সারা দিন তো কালো কালো হাতে গলায় পায়ে উল্কি এঁকেছে সে। এমন ফর্সা ধবধবে সোনার মতো রঙের হাত তো পায়নি। উল্কিওয়ালার ডাক শুনেই ফিরে এলো মুকুল। সুডোল নিটোল ফর্সা হাতখানা এগিয়ে দিয়ে বললে, মানিকের মুখ হয় যেন। হবে হবে, সান্ত্বনা দিল উল্কিওয়ালা। তারপর যন্ত্রটা হাতে নিয়ে শুরু করলো ছবি আঁকতে। বিন্দু বিন্দু রক্ত ফুটে উঠেছে, সারা হাত চিনচিন করছে, টাটিয়ে উঠেছে যেন কাঁধের কাছটা। তবু আনন্দে ফুর্তিতে আত্মহারা হয়ে উঠেছে মুকুল। শেষ অবধি একটা মুখ আঁকা হয়ে গেল তার হাতে।
খুশি মনে মেলা থেকে বেরিয়ে বোর্ডের রাস্তা ধরে চলতে শুরু করলো দুজনে। বোর্ডের রাস্তা থেকে কাঁদরের জল, তারপর দেবীপুরের মাঠ। আলপথ ধরে হাঁটতে হাঁটতে একটু একটু করে ভয় উঁকি দিতে শুরু করলো মুকুলের মনে। ফিসফিস করে ভাই মানিককে বললে, মাকে বলিস না যেন। দূর দূর বলে সব ভয় দূর করতে চাইল বটে মানিক, কিন্তু মুকুলের মনে তখন ক্রমশই ভয় বাড়ছে। মানিক না বললে কি আর জানতে পারবে না মা? দেখতে পাবে না? তার চেয়ে এক কাজ করা যাক। রাস্তার ধারে ধারে আকন্দ ফুটে আছে, বাবলা গাছ থেকে কাঁটা ভেঙে নিয়ে আকন্দর মালা গাঁথল মুকুল। তারপর হাতে জড়ালো সেটা, উল্কিটা ঢেকে। ব্যাস, আর কেউ দেখতে পাবে না, সন্দেহ করবে না। কিন্তু এত সহজে কি ঢাকা যায়? যা তার সারা জীবনের সঙ্গী হয়ে রইল, তা কি চাপা ঢাকা দেওয়া যায়? বাড়ি ফিরতে ফিরতেই মুকুল বললে, হাতটা বড় টাটিয়েছে রে। টাটাবেই তো, তখন তো শুনলি না। বিজ্ঞের মতো বললে মানিক। সে বুঝে নিয়েছে যে দিদির জন্য তাকেও মার খেতে হবে। বাড়ি ঢুকতে গিয়ে দুজনেই পড়ল একেবারে মার সামনে। তাড়াতাড়ি হাতটা পিছনে লুকোলো মুকুল, কিন্তু ওসবের দিকে চোখ গেল না মায়ের। মুকুলকে দেখতে পেয়েই ঠাস করে একটা চড় কষিয়ে দিল তার গালে। কোথায় গিয়েছিলি? সারা দুপুর টোটো করে কোথায় বেড়াচ্ছিলি? কোনো উত্তর দিতে পারল না মুকুল। সারা শরীর তখন পুড়ে যাচ্ছে, চোখ জ্বালা করছে, জ্বর আসছে বোধহয়, শীত শীত করছে। কাঁপুনি দিয়েই জ্বর এলো, সন্ধ্যের দিকে জ্বর বাড়ল। বিব্রত বোধ করল সুদাম হাজরা। ডাক্তারকে খবর পাঠিয়ে এসে মুকুলের হাতটা তুলে জ্বর দেখতে গিয়ে দেখল কোনোই থেকে কবজি অবধি ফুলে উঠেছে। আর মানিকের কাছ থেকে সবই শুনল সুদাম। শুনল পলাশনের বউ। শুনে ছি ছি করে উঠল। ছি ছি, এ কি করলি তুই? ভদ্র ঘরের মেয়ে হাতে উল্কি আঁকিয়ে এলি শেষে? ছি 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 ছি। কেঁদে ফেলল বাপ মা দুজনেই। তাদের সব আশা ভরসা, সব স্বপ্ন যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিয়েছে মেয়েটা। হাতে উল্কি দেখলে যে বিয়ে দিতে রাজি হবে না কেউ, টাকা দিয়েও যে পার পাওয়া যাবে না। টাকা দিয়েও যেখানে পার পাওয়া যায় না, প্রতারণাই সেখানে একমাত্র পথ। 13 বছর পার না হতেই মুকুলের লম্বা ছিপছিপে চেহারাটা মাথায় বাড়ল চচ্চড় করে। শরীর ফাঁপল আঁটো সাঁটো হয়ে। সুন্দর তো ছিলই, যৌবনের স্পর্শে আরও রূপময়ী হয়ে উঠল। এ গাঁ ও গাঁ ছোটাছুটি করতে করতে শেষ পর্যন্ত বিয়েও ঠিক করে ফেলল সুদাম হাজরা। বাবলাডিঙের বলরাম সামন্তর ছেলে নিরঞ্জনের সঙ্গে। বলরাম এলো, কোণে দেখল, পনাপন ধার্য হল, দিনও ঠিক হয়ে গেল। মুকুলের দুহাতে দুটো চওড়া মানতাসা পরিয়ে মেয়ে দেখানো হয়েছিল। বিয়ের পর বিদায় দেওয়ার সময় মেয়েকে কাছে ডেকে মা কানে কানে বললে, মানতাসা যেন খুলিস না কারুর সামনে। মুকুল ফিক করে হেসে ফেলেই ঘাড় নাড়ল। মনে মনে ভাবল, মায়ের যত মিথ্যে দুর্ভাবনা। হাতে একটা উল্কি আছে তো কি হয়েছে, শখ করে কেউ করায় না। মনে মনে বলল বটে, কিন্তু মুখ ফুটে বলতে পারল না নিরঞ্জনকে। 2-1 দিন বলি বলি করেও শেষ পর্যন্ত সাহস হয়নি। সাহস যেদিন হয়েছে সেদিন সুযোগ জোটেনি, আর সুযোগ পাবেই বা কি করে। ভোর না হতেই, নিরঞ্জনের ঘুম না ভাঙতেই উঠে আসতে হয় বিছানা ছেড়ে। ননদার শাশুড়ির কাছে কাছেই সারাটা দিন কেটে যায়।
দুপুরে নিরঞ্জনের সঙ্গে দেখা হয় কদাচিৎ, তাও 2-10 মিনিটের জন্যে। আর রাত্রিরে যখন সংসারের কাজকর্ম সেরে শ্বশুরের তামাক সেজে দিয়ে শাশুড়ির পায়ে তেল মালিশ করে শুতে আসে, নিরঞ্জনের তখন মাঝরাত্রি। সারা দিনের খাটাখাটুনির পর ক্লান্ত মানুষটা পড়ে পড়ে ঘুমোয়। এরই মাঝে যেটুকু কথা বলা যায়, যেটুকু ফিসফিসানি, তাও কি নষ্ট করা যায় উল্কির কথা তুলে? কিন্তু না বলে যেন শান্তি পায় না মুকুল। মুকুল না, ও নামটা যেন ভুলেই গেছে ও। সবাই ডাকে দেবীপুরের বউ বলে, সবাই সম্মান করে, সম্ভ্রম দেখায়। পাড়ার লোক সামন্তগিন্নিকে বলে, দেবীর মতোই বউ হয়েছে তোমার, দেবীপুরের বউ। আর পূর্ণিমার রাত্রে এক ফালি আলো যখন এসে পড়ে দেবীপুরের বউয়ের ফর্সা মুখখানার ওপর, এক দৃষ্টে তাকিয়ে থাকে নিরঞ্জন। ফিসফিস করে বলে, সত্যি এত রূপ তোমার? কৌতুকে আনন্দে হাসে দেবীপুরের বউ, কিন্তু বুক দূর দূর করে। একবার ভাবে, বলে ফেলি উল্কির কথাটা, আর কেউ না জানুক, স্বামী অন্তত জানুক। কিন্তু পারে না। কেমন একটা ভয়, কেমন একটা আতঙ্ক উঁকি দেয় মনে। কিন্তু না বলেও যেন শান্তি নেই। দিন রাত মনের মধ্যে একটা খুঁতখুঁতুনি, দিন রাত কেমন একটা গা শিরশির আতঙ্ক। কখন বুঝি শাশুড়ি শুনতে পায়, কখন ননদরা দেখতে পায়। তার চেয়ে নিজের থেকেই বলে ফেলবে সে নিরঞ্জনকে। না, মুখে বলতে পারবে না, তার চেয়ে নিজের চোখে দেখুক। নিরঞ্জন নিজেই জিজ্ঞেস করুক, যা সত্যি তাই বলবে ও। দুপুরের খাওয়ার পর খাটের পাশে এসে দাঁড়ালো ও। বিছানায় শুয়ে তারই অপেক্ষায় বুঝি দরজার দিকে তাকিয়েছিল নিরঞ্জন। বললে, পান দেবে না? পানের জন্যই বুঝি ঘুমোওনি? বলে কৌতুকে হাসল দেবীপুরের বউ। তারপর হাতের মানতাসা চুড়ি গলার হার খুলে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। বললে, বড় ঘুম পাচ্ছে। বলে চোখ বুজে পড়ে রইল। বুক কাঁপছে, নিঃশ্বাস দ্রুত হচ্ছে। এখনই বুঝি চমকে নিরঞ্জন প্রশ্ন করবে। তবু সেই প্রশ্নটাই যেন শুনতে চায় দেবীপুরের বউ, শান্তি পেতে চায়। অনেকক্ষণ অপেক্ষা করে থেকে চোখ খুলল। না, হাতের দিকে, উল্কির দিকে দৃষ্টি নেই নিরঞ্জনের। এক দৃষ্টে তার মুখের দিকেই মুগ্ধ চোখে তাকিয়ে মৃদু মৃদু হাসছে শুধু। উঠে পড়ল দেবীপুরের বউ। ঘরের কোণে পানের বাটা আছে কুলুঙ্গিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পান সাজল। পান নিয়ে দাঁড়ালো নিরঞ্জনের সামনে। হাত বাড়িয়ে পান দিল। তবু নিরঞ্জনের চোখে পড়ল না উল্কিটা। আর হঠাৎ কেমন সারা গা শিউরে উঠল দেবীপুরের বউয়ের। শুয়ে পড়ার ভান করে পাশ ফিরে লুকিয়ে লুকিয়ে বালিশের তলা থেকে মানতাসা বের করে হাতে পড়ল। উল্কি ঢাকল। কি আশ্চর্য! নির্বোধের মতো কেন সে নিজের কলঙ্ক নিজেই তুলে ধরতে চাইছিল স্বামীর চোখের সামনে? এত যে ভালোবাসা, মান অভিমান, সবকিছুই হয়তো মুছে যাবে মুহূর্তে, কে বলতে পারে। একদিন হঠাৎ যেমন দুঃসাহসে এগিয়ে আসে দেবীপুরের বউ, তেমনি একদিন ভয়ে বুক কেঁপে ওঠে ওর। সেই সেদিনের মায়ের সজল চোখের ধিক্কারটা যেন কানের পাশে বেজে ওঠে বারবার। ছি ছি, কি করলি তুই? ভদ্রঘরের মেয়ে হাতে উল্কি আঁকিয়ে এলি শেষে। যত দিনের পর দিন কেটে যায়, দেবীপুরের বউ ততই বুঝতে পারে তার এই নির্দোষ কলঙ্কটুকুও
স্বামীর সামনে তুলে ধরার সুযোগ চলে যাচ্ছে, সাহস কমে যাচ্ছে। মন এক একদিন আনন্দে ভরে ওঠে, মনে রোমাঞ্চ জাগে। নিজেই কৌতুকে এগিয়ে যায় নিরঞ্জনের কাছে, তার চুলে বিলি কাটতে কাটতে স্বপ্নের মতো ভাঙা ভাঙা কথা বলে। কিন্তু তারপরই যখনই নিরঞ্জনের দুটি হাত আলিঙ্গনের উচ্ছ্বাসে এগিয়ে আসে, নিরঞ্জনের চোখ উদ্ভ্রান্ত হয়ে ওঠে আবেগে, তখনই কেমন যেন ভয়ে কেঁপে ওঠে দেবীপুরের বুক। সমস্ত শরীর তার অবশ হয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটা আশঙ্কার কুয়াশা এসে দাঁড়ায় চোখের সামনে। আয়নার প্রতিচ্ছবিতে যেমন হাতে হাত ঠেকে, মুখে মুখ, অথচ কোনো স্পর্শের অনুভূতি জাগে না, তেমনি দুজনে কাছে থেকেও যেন দূরে। নিরঞ্জনকেও কেমন যেন আশাহত বেদনার মতো মনে হয়। বিস্ময়ের অতৃপ্তির চোখ তুলে তাকায়। সে কি যেন খোঁজে। মনে হয় কি যেন এক অজানা রহস্যের পাঁচিল গাঁথা হয়ে যাচ্ছে দুজনের মাঝখানে। দুটি দেহ কাছাকাছি এসেও রয়ে গেছে অনেক দূরে, মন দূরে সরে গেছে। এমনি করেই দিন কাটছিল। হঠাৎ একদিন আতঙ্কে শিউরে উঠল দেবীপুরের বউ একটি ঘটনায়। দিনের পর দিন কত ঘটনাই তো ঘটছে। এই সামন্ত বাড়ির বউ হয়ে আসার পর থেকে অনেক কিছুই দেখছে। কখনো দেখছে শ্বশুর শাশুড়ির রুদ্র মূর্তি, কখনো কোমল স্নেহ, কিন্তু এমন একটা ঘটনা যে তারই চোখের সামনে ঘটবে তা বুঝি কল্পনাও করেনি সে। বাবলাডিঙের বলরাম সামন্তর পুত্রবধূ হয়ে এ বাড়ির অন্দরমহলে ঢোকার পর থেকে অনেক কিছুই দেখেছে সে। অনেকবার আতঙ্কিত হয়ে উঠেছে, কিন্তু বুকে গিয়ে বেঁধেনি কোনোদিন। অথচ এ বাড়িতে মাথায় লাল বেনারসির আঁচল টেনে, সিঁথিতে সিঁদুর নিয়ে যেদিন এসেছিল, সেদিন শুধু যৌবনের রোমাঞ্চই নয়, স্বামী গৃহের গৌরবেও গর্বিত হয়েছিল সে। সামন্তদের সংসার তখন জমজমাট অবস্থা, চারপাশের গাঁয়ের 5টা হাঁক ডাকের জমিদারের 10 গুণ। রাশভারী লোক ছিলেন বলরাম সামন্তর বাপ। সদরে মামলা করতে যাবেন অপরের জমির উপর দিয়ে, মাঝপথে দেখলেন কাঁদরের বাঁধ কেটে জলে ভাসিয়ে দিয়েছে জমি। বুঝলেন অপর পক্ষের সঙ্গে যোগসাজশে হয়েছে কাণ্ডটা। ফিরে এসে প্রতিজ্ঞা করলেন, সদরে যদি কোনোদিন যাই তো নিজের জমির উপর দিয়ে যাব। প্রতিজ্ঞা পূরণ করতে পারেননি তিনি নাকের সোজা 700 বিঘে জমি কিনেও। বাপের ইচ্ছা পূরণ করেছিল পুত্র বলরাম সামন্ত। সামন্তদের খামার ছিল চোখ চেয়ে দেখবার মতো। মড়াইয়ের পর মড়াই, বিঘে 15 জমি জুড়ে দূর থেকে চিকচিক করত খড়ের ছাউনি। লোকে গ্রাম বলে ভুল করত। আর সে মড়াই খোলা হতো কালে ভদ্রে। কিস্তির সময় গায়ের 5টা খামার যখন খাঁখা করত, মড়াইয়ের বরে হাত পড়ত না তখনও সামন্ত বাড়িতে। গাঁয়ের লোকে বলতো, চাল যে খারাপ হয়ে যাবে বড় কর্তা, ক বছর আর ধরে রাখবেন, দাম চড়েছে, দিন এবার বেচে। বলরাম সামন্ত হেসে বলতো, বেচে দেবার চাল ওই মাঠে খামারে, এ আমার ঘরে খাবার বাসমতি, 5 বছরের পুরনো হলে তবে খুলব। লোকে বিস্মিত হয়ে তাকাতো বলরামের মুখের দিকে। আর বলরাম হাসতে হাসতে বলতো, যার যা নিয়ম, সুতোর মতো সরু আর গেঁড়া গেঁড়া দেখতে, কিন্তু ভাত হবে একেবারে সীতাভোগ, যেমন লম্বা তেমনি বড়, আর বাস কি তার। এসো না, আজ দুপুরে এখানেই নয়। তা কৃপণ ছিল না বলরাম। সুযোগ পেলেই গাঁ শুদ্ধ নিমন্ত্রণ করে বসত। যার বাড়িতেই কুটুম আসুক, সামন্ত বাড়িতে একবেলা খেয়ে যেতেই হবে। দিঘির মতো পুকুর সব, গোয়াল ভরা গাই,
এমনই ভরভরন্ত সময়ই তার ছেলে নিরঞ্জনের বউ এসেছিল, দেবীপুরের বউ। এসে দেখলে অষ্টমের খাজনা মেটাতে গিন্নির গয়না বন্ধক রাখতে হয় না, ধানের দর জলের মতো হলেও মরাই খুলতে হয় না। প্রথম প্রথম তাই খুশি হয়েছিল দেবীপুরের বউ, আনন্দে নেচে উঠেছিল তার মন। কিন্তু দুদিন না যেতেই বউয়ের গয়নাপত্তর দেখে নাক বেঁকালো সামন্ত গিন্নি। দুগালে দুজোড়া পান গুঁজে এক মুঠো দোক্তা মুখে পুরে বউয়ের গলার হারটা নেড়ে চেড়ে বলেছিল, এ কি হার গো বৌমা, এ যে মুরকি মালা, পাটকুরুনি বাগদি বউয়ের ছেলের মুখে ভাতে দিয়েছিলাম। শুনে লজ্জায় কুঁকড়ে গিয়েছিল দেবীপুরের বউ, চোখ ঠেলে জল এসেছিল তার। মনে মনে ভেবেছিল এর চেয়ে গরিবের ঘরে হলেও শান্তি পেত সে। শ্বশুর শাশুড়িকে ভয় পেত বাড়ির সবাই, সবচেয়ে বেশি ভয় পেত দেবীপুরের বউ। কিন্তু নিরঞ্জনের ব্যবহারে খোঁজ ছিল না। নিরঞ্জনের ব্যবহারে অনেক কিছু ভুলতে পেরেছিল সে, অনেক কিছু ক্ষমা করতে পেরেছিল। শুধু ভুলতে পারেনি একটা কথা, তার হাতের উল্কির কথা। যে কলঙ্ক সে গোপন রাখতে চেয়েছে, দিনের পর দিন যে কলঙ্ক তার গোপন মনকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, যা গোপন করতে গিয়ে নিরঞ্জনের কাছ থেকে দূরে সরে গেছে সে, সব রং গেছে তার চোখ থেকে। সেই উৎফুল্ল যৌবনের কৌতুক ছন্দ গড়া কোমল শরীরটা যেন দিনে দিনে বিষাদক্লিষ্ট অভিশপ্ত অহল্যায় পরিণত হয়ে চলেছে তখন। এমনই সময়ই ঘটনাটা ঘটল তার চোখের সামনে। ঝাংলাই পুজোর সময় 51বর্তী সামন্ত পরিবারের সবাই ফিরে আসে গাঁয়ে। ভায়াত সম্পর্কের ছেলে বউরা, বউঝিরা, মেয়ে জামাইরা সকলে এসে হাজির হয়। তাই রান্নার জন্যে সে সময় আনা হয় কয়েকজন রাঁধুনি। হঠাৎ চিৎকার শুনে সেদিন ছুটে এসে দেবীপুরের বউ দেখলে রাঁধুনি বামনিদের একজন সাদা থান কাপড়ের ঘোমটাটা একটু টেনে দিয়ে উঠোনে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে, আর চিৎকার করছে সামন্ত গিন্নি। কি হয়েছে মা? এসে জিজ্ঞেস করল দেবীপুরের বউ। আর সে প্রশ্ন শুনে আবার চিৎকার করে উঠল সামন্ত গিন্নি। দেবীপুরের বউ শুনল ব্যাপারটা। বামুনের ঘরের বিধবা মেয়ে পরিচয় দিয়ে সে নাকি এ কদিন রান্নার কাজ করছিল। আজ হঠাৎ শাশুড়ির চোখে পড়েছে তার চিবুকে উল্কির দাগ। সে যত বোঝাতে চায় সে বামুনের ঘরেরই মেয়ে, সামন্তগিন্নি তত চিৎকার করে, ছি ছি ছি, বামুনের ঘরের মেয়ের গায়ে উল্কি থাকে কখনো? ও নিঘাত ছোট জাত, নিঘাত কোনো খারাপ বংশের মেয়ে। ননদরা বোঝাবার চেষ্টা করল। সামন্তগিন্নি তবু সেই স্থির সিদ্ধান্ত, কাটোয়ায় গঙ্গা নাইতে গিয়ে দেখেছি বাপু, বোঝাস না আমাকে, যত সব বেবুস্যেদের হাতে মুখে উল্কি থাকে। কথাটা শুনেই ছুটে পালিয়ে এলো দেবীপুরের বউ। মাথাটা হঠাৎ যেন ঘুরে গেল তার, সারা শরীর কেঁপে উঠল থরথর করে। বিছানায় শুয়ে পড়ল দেবীপুরের বউ, বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল। ভয়ে আতঙ্কে সারা শরীর তখনও কাঁপছে তার, কাঁপছে লজ্জায় ঘৃণায়। অনেকক্ষণ পরে বিছানা ছেড়ে উঠল সে। তারপর কোটাল বউকে ডেকে গোপনে তার হাতে একখানা চিঠি দিয়ে পাঠিয়ে দিল দেবীপুরে। দুদিন পরেই পালকি নিয়ে হাজির হলো সুদাম হাজরা। ছেলের বিয়ের মিথ্যা খবর দিয়ে নিয়ে গেল মেয়েকে।
তারপর আর বাবলা ডিঙে ফিরল না দেবীপুরের বউ। অথচ সামন্তবাড়ির কেউ কিছু বুঝল না। সবাই ভাবল নিরঞ্জনের সঙ্গে বুঝি কোনো মনোমালিন্য হয়েছে তার। আর নিরঞ্জন খুঁজে পেল না এ রহস্যের চাবি। বারবার চিঠি লিখেও যখন উত্তর পেল না বলরাম সামন্ত, লোক পাঠিয়েও পুত্রবধূকে ফিরিয়ে আনতে পারল না, তখন ক্রুদ্ধ হয়ে বলে পাঠালো, ও বউকে আর ঘরে আনব না। আর এমনি করেই 7টা বছর কেটে গেল। সামন্ত গিন্নি মারা গেলেন। তারপরে বলরাম সামন্ত। বাপ মা মারা যাওয়ার পর শেষ চেষ্টা হিসেবে দেবীপুরে এলো নিরঞ্জন। আর নিরঞ্জনের সঙ্গেই বাবলা ডিঙে ফিরে এলো দেবীপুরের বউ। কিন্তু তার মাস কয়েক পরেই ন্যাংটেশ্বরের মেলা। প্রতি বছরই এ সময় মেলা বসে বাবলা ডিঙে। চারপাশের গাঁ থেকে লোক ভেঙে পড়ে। দূর দূর জায়গা থেকে আসে দোকানিরা, টিকিট কেটে জায়গা নেয়, চালা তোলে, দোকান খোলে। ন্যাংটেশ্বর শিবের পুজো দিয়ে ভোগের থালাটা হাতে করে ফিরছেন দেবীপুরের বউ। পরনে লালপাড় গরদের শাড়ি, দীর্ঘ রিজু চেহারা, প্রতিমার মতো সুগঠন সুন্দরী, টিকলো নাক, টানা টানা চোখ, ফর্সা ঝকঝকে মুখে কপালে ঘামের বিন্দু, নাকের ডগাটা লাল হয়ে আছে। দোকানগুলোর দিকে তাকাতে তাকাতেই ফিরছিল দেবীপুরের বউ। হঠাৎ একটা দোকানের দিকে, লোকটার দিকে চোখ পড়তেই থেমে পড়ল। একটি মুহূর্ত, তারপরেই তত্তর করে বাড়ি ফিরে ভোগের থালাটা নামিয়ে রেখে ডাকল, মানো। পাটকরুণী ঝি সামনে এসে দাঁড়াল। দেবীপুরের বউয়ের কপালের শিরা দুটো তখন দপদপ করছে। গম্ভীর গলায় বললে, কোটালদের ডাক তো একবার। কেউ কিছু বুঝল না, কেউ কিছু খুঁজে পেল না। শুধু শুনল দেবীপুরের বউয়ের হুকুমে মেলার একটা উল্কিওয়ালাকে পিটিয়ে মেরেছে কোটালরা। তাড়িয়ে দিতে চেয়েছিল, যেতে চায়নি লোকটা, তাই পিটিয়ে মেরেছে। কিন্তু শেষ পর্যন্ত যে এমন থানা পুলিশ মামলা মোকদ্দমা হবে তা কে জানত? কে জানত দেবীপুরের বউ খুনের আসামি হয়ে দাঁড়াবে? দেওয়ানি নয়, ফৌজদারি মামলা। প্রধান আসামি দেবীপুরের বউ। নিরঞ্জন ছোটাছুটি শুরু করল। কাটোয়া, বর্ধমান, এ উকিল সে উকিল। এদিকে লজ্জায়, ভয়ে, ঘৃণায় সামন্তবাড়ি যেন নিঝুম হয়ে গেছে। আর সামন্তবাড়ির বউ, দেবীপুরের বউ, খিল দিয়েছে জামিন নিয়ে ফিরে এসে। পাটকরুণী মানোর ডাকে সাড়া দিচ্ছে না। ভাই ভায়াত সম্পর্কে ননদ যাদের ডাকে সাড়া দিচ্ছে না। শেষ পর্যন্ত কপাট খুলল দেবীপুরের বউ। ভাই মানিক দেবীপুর থেকে ছুটে এসেছে শুনে। কপাট খুলে বেরিয়ে এলো সে। লজ্জায়, গ্লানিতে এই দুদিনেই যেন সেই প্রতিমার মতো চেহারা ভেঙে পড়েছে। চোখে উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, মুখ তুলে তাকাতেও লজ্জা। রোদে পুড়ে মাঠ ভেঙে ছুটতে ছুটতে এসেছে মানিক হাজরা। কিন্তু তার চোখে চোখ রেখে তাকাতে পারল না দেবীপুরের বউ। চোখ নামিয়ে ধীরে ধীরে এসে বারান্দায় একটা আসন পেতে দিল ভাইকে। হাত পাখাটা নিয়ে কলের পুতুলের মতো বাতাস করতে শুরু করল। তারপর মানিকের প্রশ্ন শুনে ডুকরে কেঁদে উঠল দেবীপুরের বউ। কান্নায় ভেঙে পড়ল। একে একে শুনল মানিক, শুনল সব। বললে, ভয় নেই,
সব কথা শুনলে বোধহয় ছাড়া পেয়ে যাবি, জজেরও রায় ঘুরে যাবে। উকিলের সঙ্গে পরামর্শ করে নিরঞ্জনও সেই কথাই বোঝালো। শুধু হাতটা বাড়িয়ে উল্কিটা দেখাতে হবে, বলতে হবে তার জীবনের ব্যথা বেদনার কাহিনী। বলতে হবে মেরে ফেলতে বলিনি, মেরে তাড়িয়ে দিতে বলেছিলাম। শুনল দেবীপুরের বউ। মুখের ভাব এতটুকু বদলালো না। কথাগুলো শুনল কি শুনল না বোঝাই গেল না। যথাসময়ে মামলা উঠল আদালতে। দেবীপুরের বউ উঠল কাঠগড়ায়। তারপর প্রশ্ন শুরু হলো, প্রশ্নের পর প্রশ্ন। উল্কিওয়ালাটাকে মারতে বলেছিলেন কোটালদের? হ্যাঁ। কেন বলেছিলেন? রেগে গিয়েছিলাম হঠাৎ। কেন রেগে গিয়েছিলেন? উত্তর নেই। উকিলের প্রশ্নের জবাবে কোনো উত্তর দিচ্ছে না দেবীপুরের বউ, চুপ করে আছে। নিঃশ্বাস রোধ করে বসে আছে নিরঞ্জন, নিঃশ্বাস রোধ করে বসে আছে মানিক, আর বিভ্রান্তের মতো তাকাচ্ছে উকিল। সেখানেও জবাবটা কি দিতে পারছে না দেবীপুরের বউ? সত্যি কথাটা বলতেও কি মুখে আটকাচ্ছে? কেন রেগে গিয়েছিলেন বলুন? বারবার প্রশ্ন করল উকিল। আর দেবীপুরের বউ শেষ পর্যন্ত উত্তর দিল, সে কথা আমি বলতে পারবো না। উত্তর শুনে চুপসে গেল সব আশা ভরসা। শুনানির দিন পড়ল আবার। আর বেরিয়ে আসতে আসতে মানিক প্রশ্ন করল, কি হলো? উত্তর দিলি না কেন? উল্কি দেখালি না কেন? তাহলেই তো জজের রায় ঘুরে যেত। হাসল দেবীপুরের বউ, বিষণ্ণ হাসি। বললে, কি যে বলিস, এক ঘর লোকের সামনে দেখাবো হাতে উল্কি আছে আমার? কি ভাববে বলতো? হয়তো খারাপ কিছু সন্দেহ করবে, হয়তো। না না, তার চেয়ে যা খুশি রায় দিগ্গে জজ, যা খুশি। যা খুশি হয়তো রায় দেবে এই ছোট্ট আদালতের জজ, কিন্তু আরও বড় জজের এজলাসে, সবচেয়ে বড় জজের এজলাসে হয়তো অন্য রায় পড়া হবে। রায় পড়বেন সেই সবচেয়ে বড় আদালতের জজ। হয়তো বলবেন, এই আর একটি দৃষ্টান্ত থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে মানুষের একদিনের কামনা আর একদিন কলঙ্ক হয়ে দেখা দেয়, আর সেই কলঙ্ক গোপন করতে গিয়ে মানুষ আরও অনেক কলঙ্কের বোঝা। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।